আসসালামু আলাইকুম, অ্যালেক্স মেডি সলিউশন আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি রাগিব আঞ্জুম খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সেকেন্ড ইয়ার। আজকে আমাদের টপিক অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র। তো এই চ্যাপ্টারটাও খুবই ইনফরমেশন বেসড, বাট বেশি বড় না, খুব অল্পতেই শেষ হয়ে যাবে। বাট এই চ্যাপ্টারটা খুবই সহজ আছে, তো বেশি চিন্তা করার দরকার নেই। চলো শুরু করি। তো গত ক্লাসের মতো আমি এই ক্লাসেও আর কি মেনলি হাসান স্যার পড়াবো, আর সাথে আলিমা রাজিবুর স্যারের ইনফরমেশনগুলো কভার করার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো এখান থেকে কিছু পড়তে হবে না, এই টিস্যুর প্রকারভেদ থেকে পড়া শুরু আর কি। একটি উদ্ভিদে বিভিন্ন ধরনের টিস্যু থাকতেই পারে, তবে সব ধরনের টিস্যুকে টিস্যু গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ভাজক টিস্যু, আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কী জিনিস? ভাজক টিস্যু হচ্ছে যে কোষগুলো বিভাজিত হতে থাকে, সবসময়ই হয়, সেগুলো হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যুর অপর নাম কি সেটার দরকার আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেম। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কী? ভাজক টিস্যুর কোষগুলো হচ্ছে জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমাবেশীয়। ভাজক টিস্যুর কোষগুলো সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার হয়ে থাকে। আর সেটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু ভাজক টিস্যুর কোষগুলো সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। বিভাজনের প্রয়োজনীয় উদ্দীপনা পেলেই তারা বিভাজন শুরু করে দেয়। আর কোষগুলো জীবিত এবং অপেক্ষাকৃত ছোট এবং সমব্যাসীয়। ঠিক আছে, ব্যাসগুলো সমান, এটার ব্যাস প্রায় সমান সবগুলো। আর এই কোষগুলো জীবিত, কারণ কি নিউক্লিয়াস আছে। যদি জীবিত না থাকতো তাহলে কি বিভাজন হতো? অবশ্যই হতো না। আচ্ছা ঠিক আছে, এখান থেকে এটুকু পড়লেই হবে। তারপরে আসো নেক্সট স্লাইডে যাই। তো আসো এই স্লাইড থেকে আর কি ওই ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো এখানে বলছে, এই সবগুলো একটু পড়তে হবে। এই টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীর তো সেলুলোজ নির্মিত আমরা সবাই জানি। নিউক্লিয়াস অপেক্ষিত বড় আকারের হয়, কারণ যেহেতু বেশি বিভাজন হতে হবে। ভাজক টিস্যুর কোনো সাধারণত কোষ গহ্বর থাকে না। আগের চিত্রতে দেখছো কোনো কোষ গহ্বর কিন্তু নাই। ঠিক আছে, সবগুলো কনজেস্টেড টাইপের কোষ, এরকম একটার সাথে আরেকটা লাগানো, তো এতে কোষ গহ্বর থাকে না। আচ্ছা, কোষগুলো ঘনশূন্য বিশিষ্টতায় আন্তঃকোষীয় ফাঁক থাকে না, ওই যে কনজেস্টেড টাইপের সেজন্য আর কি আন্তঃকোষীয় ফাঁকও থাকে না। তারপরে এই কোষগুলো বিপাকীয় হার বেশি, সবসময় বিপাকীয় মানে কি ওই বিভাজন ক্ষমতায়, বিভাজন যেহেতু হচ্ছে তার মানে বিপাকও হতে হবে। এদের কোনো প্রকার তোমার সঞ্চিত খাদ্য এবং কঠিত বস্তু বা বর্জ্য পদার্থ থাকে না। যদি থাকতোই তাহলে তোমার কোষ গহ্বর থাকতো, কারণ কোষ গহ্বরের মধ্যে সঞ্চিত খাদ্য, কঠিত বস্তু, বর্জ্য পদার্থ এগুলো থাকে। প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে, মানে হচ্ছে নতুন প্লাস্টিড বা নবীন প্লাস্টিড যেটাকে বলে সেটা। আর কোষগুলো সাধারণত ছোট এবং দৈর্ঘ্য প্রস্থে প্রায় সমান। ভাজক টিস্যু অপরিণত কোষ দ্বারা গঠিত হয়ে কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হতে থাকে। ভাজক টিস্যুর কাজ কি? ভাজক টিস্যুর কাজ হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, উদ্ভিদের ব্যাস বৃদ্ধি করা, তোমার হচ্ছে উঁচা লম্বা করা, মোটা করা। ঠিক আছে, ভাজক টিস্যু হচ্ছে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। স্থায়ী টিস্যুর ওই যে কাজগুলো হচ্ছে সঞ্চয় করা, ক্ষরণ করা, বর্জ্য পদার্থকরণ করা, এগুলো আর কি তোমার সাহায্য। ভাজক টিস্যু থেকেই যেহেতু তোমার স্থায়ী টিস্যু সৃষ্টি হইতেছে, তো পরোক্ষভাবে স্থায়ী টিস্যুর কাজগুলোর জন্য ভাজক টিস্যু দায়ী আর কি, পরোক্ষভাবে হলেও দায়ী। ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়। ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ: উৎপত্তি, গঠন, সম্প্রসারণ, অবস্থান, কার্য এগুলোর উপর ভিত্তি করে। উৎপত্তি অনুসারে কীভাবে? উৎপত্তি অনুসারে হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু আর সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু সেটা হচ্ছে মূল বা কাণ্ডের অগ্রভাগে শীর্ষদেশে যে একটি অঞ্চল রয়েছে, সেখান থেকে হচ্ছে তোমার প্রাইমারি ভাজক টিস্যু উৎপত্তি ঘটে, তাকে হচ্ছে তোমার প্রোমেরিস্টেম বা প্রাইমারি ভাজক টিস্যু প্রারম্ভিক ভাজক টিস্যু বলা হয়। প্রারম্ভিক আর প্রাথমিক কিন্তু দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, প্রারম্ভিক ভাজক টিস্যু আর প্রাইমারি ভাজক টিস্যু দুইটা আলাদা জিনিস। যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে তাকে হচ্ছে ভ্রূণাবস্থায় উৎপত্তি যেটা লাভ করে সেটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। আর হচ্ছে তোমার অগ্রভাগের শীর্ষদেশ থেকে যে তোমার ভাজক টিস্যু উৎপত্তি লাভ করে সেটা হচ্ছে তোমার প্রারম্ভিক ভাজক টিস্যু। এই শীর্ষ দেশ থেকে যেটা উৎপত্তি লাভ করবে সেটা হচ্ছে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। আর ভ্রূণাবস্থায় যেটা উৎপত্তি লাভ করে সেটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু: যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু থেকে পরবর্তী সময় উৎপন্ন হয়। তাহলে বুঝলাম যে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু যে উৎপন্ন হয়, তার মানে আবার স্থায়ী টিস্যু থেকেও আবার কখনো কখনো ভাজক টিস্যু সৃষ্টি হতে পারে যদি কোনো পরবর্তী সময়ে যদি প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো
সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি ভাজক টিস্যু বলবে। যেমন উদাহরণ হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, উদাহরণগুলো ইম্পর্টেন্ট আছে। অবস্থান অনুসারে কোন অংশে অবস্থিত এর উপর নির্ভর করে ভাজক টিস্যুকে শীর্ষক, ইন্টারক্যালারি বা নিবেশিত পার্শ্বীয় এই 3 প্রকারে ভাগ করা হয়। শীর্ষক বা শীর্ষস্থ ভাজক টিস্যু, মূল, কাণ্ড বা এদের শাখা প্রশাখার শীর্ষে অবস্থিত ভাজক টিস্যুকেই শীর্ষক ভাজক টিস্যু বলা হয়। ঠিক আছে, শীর্ষক ভাজক টিস্যু শীর্ষে অবস্থান করতেছে আর কি, সেটাই শীর্ষক ভাজক টিস্যু। তো এখান থেকে এটুকুই। তো এখান থেকে কী বলতে পারছে, নিবেশিত বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু। নিবেশিত কোনটা, দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত যে ভাজক টিস্যুকে বলা হয় ইন্টারক্যালারি। ঠিক আছে, তো এরা হচ্ছে প্রাইমারি টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যুর একটা প্রকার হচ্ছে নিবেশিত বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু। ঘাসজাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেল ইত্যাদি উদ্ভিদের পত্র, মূল এগুলাতে দেখা যায়। তার মানে হচ্ছে এই মানে উদাহরণগুলো পড়বা যে ঘাসজাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেল ইত্যাদি উদ্ভিদে দেখা যায়। ঠিক আছে, পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটেরাল মেরিস্টেম, এটা হচ্ছে মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত ভাজক টিস্যুকে পার্শ্বীয় ভাজক টিস্যু বলা হয়। এই প্রকার টিস্যু দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত। ঠিক আছে, এরা স্থায়ী টিস্যু হতে উৎপন্ন হয়, তাই এরা সেকেন্ডারি ভাজক টিস্যু। এরা স্থায়ী টিস্যু হতে উৎপন্ন হয়, তার মানে এরা সেকেন্ডারি ভাজক টিস্যু। আর প্রাইমারি ভাজক টিস্যু কী বলছে, নিবেশিত আর ইন্টারক্যালারি। নিবেশিত ইন্টারক্যালারিটা হচ্ছে তোমার প্রাইমারি, কিন্তু পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটেরাল মেরিস্টেম যেটা, সেটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। এদের বিভাজনের ফলে মূল বা কাণ্ডের বৃদ্ধিপ্রস্থে হয়ে থাকে। বৃদ্ধিপ্রস্থে হয়ে থাকে কার কারণে, পার্শ্বীয় হওয়ার কারণে। পাশে বড় হয়, পাশে বড় হলেই তো মনে করলে যে এরকম একটা কাণ্ড ছিল, এরকম টিকা এরকম হয়েছে, তার মানে কি পাশে বড় হয়েছে না, এইটুকু অংশ পার্শ্ব অংশটা বড় হয়েছে না। তো এইটুকু বড় হওয়ার কারণে ওইটাই মানে কোন ভাজক টিস্যুর কারণে হয়েছে, পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে হয়েছে। পার্শ্বীয় ভাজক টিস্যু এক ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যু। এই সেকেন্ডারি ভাজক টিস্যুর বিভাজনের ফলে মূল বা কাণ্ডের বৃদ্ধিপ্রস্থে হয়ে থাকে। তো এটাই বলছে। তো এখানে এটার উদাহরণ হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং কর্ক ক্যাম্বিয়াম, একই উদাহরণ আর কি। ওই তোমার সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণের একই আর কি, যেহেতু এটাও সেকেন্ডারি, এক ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যু, সেই কারণে আর কি। এটার মধ্যে এটা রিডিং পড়বা। কোষ বিভাজন অনুসারে এটা কি বলছে, মাঝ ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। মাঝ ভাজক টিস্যুটা পরে আসতেছি, প্লেট আর রিবটা আগে আসি। প্লেটটা মনে রাখবা 2D, রিবটা মনে রাখবা 1D, আর মাছটা মনে রাখবা 3D। এটা মনে রাখলেই কাজ শেষ। প্লেট একটা ধরো যে এরকম প্লেট, চাকতি, এই চাকতিটা এটা 2D না, এটা তো 2D। হ্যাঁ, এটা 2D। তো এই চাকতির মতো যেটা সেটা হচ্ছে প্লেট যেহেতু একটা চাকতি সেহেতু একটা 2D। আর রিপ হচ্ছে এই যেরকম একটা তোমার দাগ, এরকম একটা দাগ, এরকম একটা দাগ। তো একটা দাগ কি, একটা 1D, 1 ডাইমেনশনাল। আর 3D হচ্ছে কি, 3 হচ্ছে 3 ডাইমেনশনাল। এরকম যদি কোনো বস্তু থাকে তাহলে সেটা হচ্ছে তোমার 3D। তো সেটা হচ্ছে মাছ। তো মাছ ভাজক টিস্যু 3Dকে কেন বললাম, এটা সব তলে বিভাজন করে থাকে, সব তলে কোষ বিভাজন করে থাকে। 2D কি, মাত্র 2টি তলে বিভাজন ঘটে থাকে। আর তো রিব কি, যেহেতু 1D, তার মানে একটি তলে বিভাজন ঘটে থাকে। বোঝাতে পারছি আমি কেন 3D 2D 1D বলছি, এটা দিয়ে মনে থাকবে। যেমন ধরো বর্ধনশীল ভ্রূণ, এরকম একটা ভ্রূণ আছে, ওইটা তো 3D। রেণুথলি, অ্যান্ডোস্পার্ম টিস্যু, মজ্জা, কর্টেক্স, এগুলো সবই হচ্ছে তোমার 3D টাইপের। সেজন্য যেটাই 3D সেটাই মাছ, সব তলে বিভাজন করে থাকে। প্লেট মাত্র 2টি তল, যেমন দেখো পাতা আর বর্ধিষ্ণু ত্বক। যেমন ত্বক এবং পাতাও কি একটা প্লেট না, পাতাও কিন্তু একটা প্লেটের মতোই। এটার যে বহিত্বক সেটাও কিন্তু তোমার 2D। সো যেটা 2D সেটাই হচ্ছে তোমার হচ্ছে প্লেট ভাজক টিস্যু, যেটা দুটি তলে বিভাজিত হয়। আর একটি তলে বিভাজিত হয় যে তোমার বর্ধিষ্ণু মূল, কাণ্ডের মজ্জা, রশ্মি। যেমন একটা রশ্মি একটা রে এভাবে আসে না, একটা লাইন বরাবর আসে না, তো সেটা কি 1D। তো 1D যেটা, সেটাই রিব ভাজক টিস্যু। আর বর্ধিষ্ণু মূল যেমন এটা একটা মূল, বর্ধিষ্ণু মূল কোনটা, এটা মূলের অগ্রভাগে যে চিকন এরকম অংশ থাকে, অংশ থাকে, একটা D, 1 ডাইমেনশনাল, একটা রশ্মির মতো যায়, সেটাই হচ্ছে তোমার মানে বর্ধিষ্ণু মূল, সেটা হচ্ছে রিব ভাজক টিস্যু, বুঝছো? তো রিব ভাজক টিস্যু গেল। তার মানে এখন কাজ অনুসারেতে আসো। কাজ অনুসারে থেকে কি বলছে, কাজ অনুসারে হচ্ছে তোমার এটাকে 3 ভাগে, এটাও 3 ভাগে, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। কী এই যে কাজ, যেমন এই যে ত্বক সৃষ্টি করা, মূল কাণ্ড ত্বক সৃষ্টি করা, এটা হচ্ছে প্রোটোডার্মের কাজ।
তারপরে হচ্ছে পরিবহন টিস্যু সৃষ্টি করা প্রোকেম্বিয়ামের কাজ। প্রোকেম্বিয়াম মানে তো মানে পরিবহন টিস্যু। গ্রাউন্ড মেরিস্টেম কি? ওই মজ্জা টিস্যু। আমরা যখন গ্রাউন্ড মেরিস্টেম গ্রাউন্ড টিস্যু তন্ত্র পড়বো তখন পড়লেই এটা এই পুরাটা কভার হয়ে যাবে, এই প্যারাটা। তো এখান থেকে এইটুকুই উদাহরণগুলো পড়বে আর কি মেনলি। তো আসো এখন ভাজক টিস্যুর প্রকারভেদের মধ্যে আসো। এখান থেকে কি পড়তে হবে আমি দেখাই দিই। এখান থেকে যে ভাজক টিস্যুর প্রকারভেদ আছে না, এখান থেকে হচ্ছে তোমার এই যে কাজ উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে তো পড়লাই, কিন্তু এই যে পড়তে হয় আর কি যে এটা, হ্যাঁ, যে শোষক ভাজক টিস্যু বা অ্যাপিক্যাল মেরিস্টেম টিস্যু সব টিস্যুর উৎস কী কী উৎস? তোমার প্রোটোডার্ম, ঠিক আছে, প্রাথমিক টিস্যু, সেকেন্ডারি টিস্যু, যে এই যে কর্কেম্বিয়াম, সেকেন্ডারি জ্যালেম, এগুলা আর কি তোমার বেশি পড়তে হয়, যে ভাস্কুলার টিস্যুটা বেশি পড়ো। আর এই যে তোমার এই গ্রাউন্ড মেরিস্টেমে যে তোমার কোলেনক্যামা স্ক্লেরেনক্যামা জিনিসটা আছে এগুলো পড়বা আর কি, বেশি এটা পড়বা। এটা তো পড়েই আসছো, ঠিক আছে, সো ওইটা পড়তে হবে না, কিন্তু এই যে এটা পড়বা, ওকে। আচ্ছা, আর স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যও দেওয়া আছে কিছু, তো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যও এটা রিডিং দিবা। আর স্থায়ী টিস্যুর কাজ কী কী সেটা পড়বা। এই যে সঞ্চয় বলছিলাম না, সঞ্চয়, তারপরে পরিবহন, খাদ্য তৈরি করা, খাদ্য সঞ্চয়, এগুলো হচ্ছে তোমার স্থায়ী টিস্যুর কাজ, বুঝছো? স্থায়ী টিস্যুর কাজ আমি একটু আগে বলে আসলাম যে যেটা এটা ভাজক টিস্যুর কাজ না, এটা স্থায়ী টিস্যুর কাজ। 3 প্রকার কী কী তোমার স্থায়ী টিস্যু, 3 প্রকার কী কী? সরল টিস্যু, তোমার জটিল বা যৌগিক টিস্যু, ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বলবে কি নিচের কোনটি তোমার স্থায়ী টিস্যুর প্রকারভেদ নয় বা শ্রেণীর মধ্যে পড়ে না, নিচের নয়, এরকম কোনটি, এরকম বলবে। সরল টিস্যু, জটিল বা যৌগিক টিস্যু, ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু, এটার মধ্যে যেটা থাকবে না সেটার অপোজিটটা হবে। আর এই যে সিক্রেটরি টিস্যু, সিম্পল টিস্যু, ইংরেজি টার্মগুলো পড়ে রাখবা, ঠিক আছে? ওকে, এখান থেকে এটুকু পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে স্থায়ী টিস্যুর প্রকারভেদ এটাও পড়তে হবে, ঠিক আছে? স্থায়ী টিস্যুর প্রকারভেদটা পড়তে হবে, যেমন এই যে এই জিনিসটা পড়তেই হবে, মাস্ট, এটা পড়তে হবে। আর এখান থেকে এটা রিডিং দিলেই হয়ে যায়। নেক্সট স্লাইডে আসো। তো সরল টিস্যু এবং জটিল টিস্যুর মধ্যে যে পার্থক্য দিছে, তো এটা পড়তে পারো, রিডিং দিও, অত বেশি ইম্পর্টেন্ট না। টিস্যুতন্ত্র থেকে আসো। এই যে বিজ্ঞানী স্যাক্স তোমার এই যে টিস্যুর অবস্থান এবং কাজের উপর ভিত্তি করে 3টি টিস্যুতন্ত্রে ভাগ করা যায়, এটা বিজ্ঞানী স্যাক্স বলছে, ঠিক আছে? এটা মনে রাখো। অ্যাপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র, এই যে এই চারটা পড়লেই হয়ে যাবে। এই চারটা অবশ্যই পড়ার চেষ্টা করবা। আমি কিন্তু ছক পড়তে বলি না, আমি কিন্তু তোমার ক্লাসিফিকেশন এগুলো পড়তে বলি না, কিন্তু এখান থেকে পড়তে বলতেছি, চার্ট পড়তে বলতেছি, ফ্লো চার্ট বলতেছি এখান থেকে। এই চ্যাপ্টারের ফ্লো চার্টগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর আসে অ্যাপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র। যে টিস্যুতন্ত্র উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ সৃষ্টি করে তাকে অ্যাপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র বলা হয়। অবস্থান বা কাজের দিক থেকে অন্য টিস্যুর সাথে মিল না থাকায় একটি মাত্র টিস্যু দিয়েই ত্বকীয় টিস্যুতন্ত্র গঠিত হয়েছে। আচ্ছা, এখান থেকে এগুলো বলছে আর কি, হাবিজাবি অনেক কিছুই, সবই তো আর পড়া যাবে না। এখান থেকে আসো যে প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু হতে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি, এটা পড়তে হবে। মূলের বহিরাবরণকে এপিডের্মা বলে, এটা মানে সামনেও পড়বা আরও। আচ্ছা, এপিডার্মিস বা ত্বক, এখানে কি বলছে? যেমন হচ্ছে একাধিক সারিতে তোমার গঠিত হতে পারে এমন এপিডার্মিস ত্বক কোনটা? বট, অশ্বত্থ, পাকুড়, এটা পড়তে হবে। বট, অশ্বত্থ, পাকুড়, যেহেতু 3টা আছে, 3টা দিবে, নিচের কোনটি নয় এরকম বলবে আর কি। তারপরে 3 সারি করবী গাছে 3 সারি কোষের ত্বক দেখা যায়, এটাও ইম্পর্টেন্ট। তারপরে আসো, এখান থেকে আর কিছু পড়তে হবে না, নেক্সট স্লাইডে আসো। তো এখান থেকে আর কি মেনলি যে তোমার রক্ষী কোষ থাকে, তো সাধারণত রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস থাকে না, তার মানে রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে, এটা শারীরবৃত্ত চ্যাপ্টারে আবার পড়বো আমরা, সমস্যা নাই। কিউটিন আর সুবেরিনের পুরুস্তরকে কিউটিকল বলা হয়। কিউটিন এবং সুবেরিনের পুরুস্তরকে কিউটিকল বলা হয়। কিউটিকল মূলের ত্বকে অবস্থিত কিন্তু কাণ্ড পাতায় বিদ্যমান থাকে।
ঠিক আছে। কিউটিকল সাধারণত মূলর ত্বকে অনুপস্থিত। কারণ কি? কিউটিকল হচ্ছে বাইরে থাকে না, যে অংশ বাইরে থাকবে উদ্ভিদের কাণ্ড এবং পাতা, সেটাতেই কিউটিকল থাকবে। আর এই যে এখানে আসো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে সাইকাস, পাইনাস, ঘাস জাতীয় উদ্ভিদের কিছু উদ্ভিদের পাতায় কি হচ্ছে, লিগনিন জমা হতে দেখা যায়। ফুলের পাপড়ি ও ফলত্বকে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক থাকে। আচ্ছা, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। কোনো সরিষা গোত্রীয় উদ্ভিদের পত্র থেকে মাইরোসিন নামক এনজাইম নিঃসরণকারী মাইরোসিন কোষ থাকে দেখা যায়। আবার এখানে আসো কি বলছে, ঘাস এবং নলখাগড়া কাণ্ডের ত্বকীয় কোষে কর্ক এবং সিলিকা কোষ থাকতে পারে, এটাও ইম্পর্টেন্ট আছে। গমপুরটা আগে এখান থেকে আসো, গমপুরটা আগে কী বলছে, ইত্যাদি গাছের পাতার ত্বকে বুলিফর্ম কোষ থাকে, এটাও ইম্পর্টেন্ট। বুলিফর্ম কোষ হচ্ছে বৃহৎ আকৃতির কিছু ত্বকীয় কোষ। ঠিক আছে, এখান থেকে অতটুকুই। আর ত্বকের কাজের এখানে আসো, ত্বকের কাজ কি বলছে, তোমার এপিডার্মিস বা ত্বক উদ্ভিদকে বিশেষ করে হচ্ছে টিস্যু বাইরে আঘাত থেকে রক্ষা করে। আচ্ছা, এখানেও আসো, এখান থেকেও সিলেক্টিভ পড়বা। যেমন এই যে মোমের আস্তরণ পরা ত্বক ছত্রাকের আক্রমণ হতে অভ্যন্তরীণ টিস্যুকে রক্ষা করতে পারে। তারপরে আসো যে বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে, এটা ইম্পর্টেন্ট। বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে এবং পাতার নানা রকম বর্জ্য পদার্থ পাতার প্রসারণ ও বিকাশে সহায়তা করে। ত্বক কোষ প্রয়োজনে বিভাজিত হতে পারে। আচ্ছা, যাই হোক, এটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 8 নাম্বার, এই বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে, এটাই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে এপিডার্মাল প্রবৃদ্ধি হচ্ছে এপিডার্মিস বা ত্বকে উদ্গত উপাঙ্গকে এপিডার্মাল প্রবৃদ্ধি বলা হয়। এগুলো উদ্ভিদকে তৃণভোজী প্রাণীর কবল হতে রক্ষা করে। ঠিক আছে, এপিডার্মাল প্রবৃদ্ধি কী করে, তৃণভোজী প্রাণীর কবল হতে রক্ষা করে। রোম্বা ট্রাইকোম, ঠিক আছে, রোম্বা ট্রাইকোম কি, এটা হচ্ছে এককোষী বা বহুকোষী, সরল বা গুচ্ছাকার হতে পারে। এখান থেকে এটুকু বলবা। আর এই যে হেয়ার, রোম বা ট্রাইকোমের যে ইংরেজি নাম যে হেয়ার বা ট্রাইকোম, এই অংশটা পড়ে রাখবা। ঠিক আছে, তো এখান থেকে এটুকুই, এত বেশি কিছু পড়া যাবে না, মাথা গুলাই যাবে। তো এখান থেকে আসো, এখান থেকে কী বলছে, তোমার মূল রোম কী করে, পানি শোষণ করে, এটা পড়বা। আর শল্কের কাজ কি, প্রশোধনের হার কমায়, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, শল্কের কাজ হচ্ছে তোমার প্রশোধনের হার কমায়, এটা খুবই ইম্পর্টেন্ট। আবার গ্রন্থিরোমের কাজ কি, গ্রন্থিরোমের কাজ হচ্ছে কীটপতঙ্গ প্রতিহত করে, আত্মরক্ষায় সাহায্য করে, এটা ইম্পর্টেন্ট। পানিথলি কোথায় দেখা যায়, বরফ উদ্ভিদে দেখা যায়। তোমার বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নামটাও খুব ইম্পর্টেন্ট। ত্বককোষ স্ফীত থলির আকার ধারণ করে, শীতকালে পানি বরফে পরিণত হয়, সেজন্য বরফ উদ্ভিদ বলা হয়। এখানে কারণ ব্যাখ্যা করছে। দংশক্রমের কাজ কি, আত্মরক্ষা। ঠিক আছে, তো এখান থেকে একটু পড়লেই হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তারপরে স্টোমাটা বা পত্ররন্ধ্র থেকে এই যে প্রকারটা পড়তে হবে। ঠিক আছে, যে আর এই যে পাথর, তোমার স্টোমাটার নিচে একটি বড় বায়ুকুঠুরি থাকে, এই বায়ুকুঠুরিকে হচ্ছে তোমার শ্বাসকুঠুরি বলা হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে পত্ররন্ধ্র খোলা বন্ধ করুন, রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত, এটা তোমরা জানো, তাই না? জানোই তো। তারপরে হচ্ছে তোমার, আর এই যেখান থেকে পড়বা, পাথরকুচি গোত্রের উদ্ভিদে পত্ররন্ধ্র মানে রাত্রে খোলা থাকে, দিনে বন্ধ থাকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, পত্ররন্ধ্রের প্রকারভেদটা পড়তে হবে, এই 5 প্রকার মনে দেওয়া আছে, তাই না? হ্যাঁ, দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা যদি তোমার রক্ষী কোষটা বেষ্টিত থাকে, স্টোমা যদি তোমার বেষ্টিত থাকে, স্টোমা যদি বেষ্টিত থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার ডাইসাইটিক। এই কোষ দুটি রক্ষী কোষের সাথে সমকোণে তোমার অবস্থিত থাকে। প্যারাসাইটিক হচ্ছে তোমার দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত থাকবে, ঠিকই আছে, কিন্তু সেটা সমান্তরালে। তো মেন ডিফারেন্সটা কোথায়, একটা হচ্ছে সমকোণে আর একটা হচ্ছে সমান্তরালে। ঠিক আছে, প্যারালাল জিনিসটা মনে রাখবা, প্যারাসাইটিক, প্যারালাল। ঠিক আছে, প্যারালাল, দুইটাতেই প্যারা আছে। তো নেক্সট স্লাইডে চলো। তো এখান থেকে কি পড়তে হবে,
এখান থেকে তোমরা হচ্ছে যে অ্যানাইসোসাইটিক তো আছে, এটা তো পড়াই হলো না, যে তোমার স্টোমা যদি 3টি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে তাহলে তাকে অ্যানাইসোসাইটিক বলা হয়। এর মধ্যে একটি কোষ ছোট থাকে। টেট্রাসাইটিক হচ্ছে 4টা। অ্যানাইসোসটা মনে থাকবে না তোমার, অ্যানাইসোসাইটিসের জন্য ভালো করে পড়বা। অ্যাক্টিনোসাইটিক হচ্ছে অনেকগুলো রেডিয়ালি লম্বা কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। আর অ্যানামোসাইটিক হচ্ছে পৃথকযোগ্য নয়, মানে দেখাই যায় না, বোঝা যায় না। পত্ররন্ধ্রের কাজ রিডিং আর হচ্ছে 3টি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া কী? প্রস্বেদন, সালোকসংশ্লেষণ এবং শ্বসন। এই সবগুলাতেই হচ্ছে স্টোমাটা অংশগ্রহণ করে থাকে। পানিপত্ররন্ধ্র বা হচ্ছে হাইডাথট কোথায় দেখা যায়? ঘাসকচু, টমেটো, এটা পড়লেই হবে। আর এখান থেকে পুরাটা পড়তে হবে সৃজনশীলের জন্য। যাই হোক, পত্ররন্ধ্র এবং পানিপত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য, এটা রিডিং দিবা। তারপর আসো গ্রাউন্ড টিস্যুতন্ত্র। আমি বললাম না গ্রাউন্ড টিস্যুতন্ত্র আছে একটা। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে কী কী আছে দেখো। গ্রাউন্ড টিস্যুতন্ত্র হচ্ছে ত্বকী টিস্যু এবং পরিপান্ত তন্ত্র ছাড়া উদ্ভিদ দেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকে একত্রে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বলা হয়। আদি টিস্যুতন্ত্র নামেও এটি পরিচিত। ঠিক আছে, তারপরে হচ্ছে উদ্ভিদের অধিকাংশ অংশ এই টিস্যুতন্ত্রের অন্তর্গত। সাধারণত প্যারেনকাইমা টিস্যু দিয়ে এ তন্ত্র গঠিত। প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত, সবগুলোই তো প্যারেনকাইমা দিয়ে গঠিত। এই 3 প্রকার টিস্যু মিলিতভাবে এই টিস্যুতন্ত্র গঠন করে। পেরিব্লেম ভাজক টিস্যু হতে টিস্যুতন্ত্রের উৎপত্তি, এটা খুবই ইম্পর্টেন্ট। পেরিব্লেম ভাজক টিস্যু হতে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উৎপত্তি। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উৎপত্তি কোথা থেকে? পেরিব্লেম ভাজক টিস্যু হতে। তো এখান থেকে এটুকুই। নেক্সট স্লাইডে আসো। তো এখানে কি বলছে? উদ্ভিদের এপিডার্মিস অথবা ত্বকের নিচ হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডেল ব্যতীত কেন্দ্র পর্যন্ত এই টিস্যুতন্ত্রের অন্তর্গত। কত ক্ষেত্রে অধোত্বক স্ক্লেরেনকাইমা টিস্যু নিয়ে গঠিত হয়। অধোত্বক হচ্ছে তোমার কোন টিস্যু নিয়ে? স্ক্লেরেনকাইমা। আর তোমার গ্রাউন্ড টিস্যুতন্ত্র মেইনলি তোমার প্যারেনকাইমা টিস্যু দিয়ে, তার মধ্যে অধোত্বক হচ্ছে স্ক্লেরেনকাইমা দিয়ে, আর বাকি সবটুকু হচ্ছে প্যারেনকাইমা দিয়ে। এখানে তাই বলছে সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজ উদ্ভিদের কাণ্ডে এই টিস্যুতন্ত্র প্রধানত স্পষ্ট দুভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে তোমার বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল। ঠিক আছে, এখানে উল্লেখ হচ্ছে পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে যে ভ্যাসকুলার বান্ডেল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি বলা হয়। এই সংখ্যাটা তোমার সৃজনশীলেও আসে তোমার, আবার এমসিকিউতেও আসে। আর গ্রাউন্ড টিস্যুতন্ত্রের এই ছকটা পড়বা। তারপর নেক্সট স্লাইডে আসো। তো এখান থেকে বহিঃস্থলীয় অঞ্চল দেখো, বহিঃস্থলীয় অঞ্চলের মধ্যে কত কিছু আছে, এগুলো আছে। আর অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে যেগুলো আছে, ঠিক আছে, সবগুলোই পড়তে হবে, কিন্তু মানে ভাগ করে করে পড়তে হবে। সব কিছুর ভিতরকার সব পড়া যাবে না। অন্ততকের কি বলছে? অন্ততকটা তোমার অধোতক তোমার মূলে অধোতক থাকে না। ঠিক আছে, মূলে অধোতক থাকে না এবং একবীজপত্রীর তোমার এটা তো কী মানে ওটা তো নিচেটা কথা বলতেছি আমি। আচ্ছা অধোতক কী বলছে? মূলে অধোতক থাকে না। অধোতকের কাজ কি? ভেতরের অংশকে রক্ষা করা অধোতকের প্রধান কাজ। কর্টেক্সের কথা কি বলছে? অধোতকের নিচ হতে আরম্ভ করে অন্ততকের উপর পর্যন্ত অংশকে কর্টেক্স বলা হয়। এটি প্যারেনকাইমা টিস্যু নিয়ে গঠিত বহুস্তর বিশিষ্ট। পাশাপাশি কোষে অন্তঃকোষে ফাঁক থাকে অনেক সময়। আচ্ছা, এদের প্রধান কাজ পানি ও খাদ্য সঞ্চয় করা। যেহেতু অন্তঃকোষে ফাঁক আছে সেহেতু সঞ্চয় করবে। তারপরে আসো যে অন্ততকের কথা আমি এতক্ষণ বলতেছিলাম যে একবীজপত্রীর কাণ্ডে অন্ততক থাকে না, এই কথাটা লিখে রাখো। একবীজপত্রী, আমি এক দিয়ে বলতেছি, একবীজপত্রীর কাণ্ডে তোমার অন্ততক থাকে না, আমি লিখতে পারতেছি না, যাই হোক লিখে নিও। একবীজপত্রীর কাণ্ডে অন্ততক থাকে না, এই কথাটাই লিখে রাখো। আর মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক তোমার থাকে, ওই একই কথা। আর এই স্তরে কোষগুলো ভাগবিহীন সন্নিবেশিত বিভাগটি। মূলের অন্ততকে কোষে প্রস্থ এবং পার্শ্বপ্রাচীর সুবেরিয়ান লিগনিন যুক্ত হয়ে সুরভিতার মতো বেষ্টনী একে কী বলা হয়? ক্যাসপিরান স্ট্রিপ বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। আর মূলের অন্ততকে ক্যাসপিরান স্ট্রিপ থাকে, এটাও ইম্পর্টেন্ট। তখন স্তরকে তোমার হচ্ছে যদি অন্ততকের যেসব কোষপ্রাচীর পাতলা থাকে সেখানে প্যাসেজ সেল বলা হয়। এখানে প্রচুর শ্বেতসার কণিকা বিদ্যমান থাকতে দেখা যায়, তখন স্তরকে শ্বেতসার আবরণ বলা হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ থাকে, ঠিক আছে। আর হচ্ছে মূলের অন্ততকে ক্যাসপিরান স্ট্রিপ দেখা যায়, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ থাকে। কাজ কি? এই যে ওই খাদ্য সঞ্চয়, এটা রিডিং দিবা।
আর হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে কি কি আছে, পেরিসাইকেল, পরিচক্র, মজ্জারসি। পেরিসাইকেল বা পরিচক্র এটার মধ্যে পড়তে হবে হচ্ছে তোমার এই যে কুমড়া কুমারিকা কাণ্ডে হচ্ছে এটি বহুস্তর বিশিষ্ট এবং স্ক্লেরেনকাইমা টিস্যু নিয়ে গঠিত। তার মানে এমনি হচ্ছে তোমার মনে হয় সাধারণত এক স্তর বিশিষ্ট, কিন্তু কুমড়া কুমারিকা কাণ্ডে এগুলো হচ্ছে বহুস্তর বিশিষ্ট। আর স্ক্লেরেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েম টিস্যুর মাথায় অবস্থান করলে এটিকে হার্টবাস বা গোচ্ছটিপি বলা হয়, এটাও ইম্পর্টেন্ট। এই স্তর হতে সেকেন্ডারি ভাজক টিস্যুর উৎপত্তি সৃষ্টি হয়। খাদ্য সঞ্চয় এবং কাণ্ডকে দৃঢ়তা প্রদান করে হচ্ছে তোমার পেরিসাইকেল বা পরিচক্র। এছাড়া পার্শ্বমূল সৃষ্টি করা, কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করে। অস্থানিক মূল সৃষ্টি করাটা দাগায় রাখো। মজ্জা বা মেডুলা। মজ্জা বা মেডুলা, মজ্জার আরেক নাম যে মেডুলা, এই কথাটা মনে রাখো, পরীক্ষায় কিন্তু তোমরা গুলিয়ে ফেলবা। অন্য এই যে দেখো এটার কাজ কি, খাদ্য সঞ্চয় মজ্জার প্রধান কাজ, এটুকু দাগায় রাখো, এটুকু দাগায় রাখলেই হবে। আর যে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে এটুকু দাগায় রাখো। মজ্জারসির কাজ কি, মজ্জারসিতে কি বলছে, এই যে পরিবহন করা পানি, খাদ্যবস্তু সঞ্চয়, প্রয়োজনে গণ টিস্যু সৃষ্টি করা। গণ টিস্যু সৃষ্টি করে যে মজ্জারসি, এটা দাগায় রাখো। নেক্সট স্লাইডে আসো। আচ্ছা, এখান থেকে কি পড়বা, এখান থেকে আর কি পাতার গ্রাউন্ড টিস্যুর কথাটা বলছে আর কি। পাতার গ্রাউন্ড টিস্যুকে ম্যাসোফিল বলা হয়, আমরা তো সবাই জানি, তাই না? তারপরে হচ্ছে তোমার এই যে বিষমপৃষ্ঠ পাতায় ম্যাসোফিল, পেলিসেট, স্পঞ্জি প্যানিকামা কোষস্তরে বিন্যস্ত, এটা পড়ো। আর আচ্ছা ঠিক আছে, ওইটুকু পড়া লাগবে না। ভাস্কুলার টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্রের মধ্যে তোমার এটা ভাস্কুলার টিস্যুতন্ত্র ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র নামে পরিচিত। একে পরিবহন টিস্যুতন্ত্র বলা হয়, জাইলেম ফ্লোয়েম নিয়ে এটা খুব গঠিত আর কি। আর উদ্ভিদের মূলে দ্বিবীজপত্রী কাণ্ডে ভাস্কুলার বান্ডিলগুলো বৃত্তাকারে সাজানো থাকে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এবং কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থান করে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে জাইলেম টিস্যুর ব্যাপারে বলছে এখানে। জাইলেম টিস্যুর ব্যাপারে কি বলছে, এই যে সজীব উপাদান জাইলেম প্যারেনকাইমা, নগ্নবীজি নিটাম, এটা খুবই ইম্পর্টেন্ট। নিটামে সরল প্রকৃতির ভেসেল থাকে। আর ভেসেল আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য হলেও এই যে কোনটাতে এই যে ব্যতিক্রমগুলো থাকে না, ভেসেল থাকে না কোনটাতে, আবৃতবীজি উদ্ভিদের মধ্যে কোনটাতে ভেসেল হচ্ছে থাকে না, এটা হচ্ছে উইন্টারেসি, টেট্রাসেন্ট্রিসি, টোকোডেন্ট্রিসি, এই কথাতে ভেসেল থাকতেছে না। আর কিছু ভেসেল কোষ সরু গর্তযুক্ত হয়, আর কিছু ভেসেল কোষ বড় গর্তযুক্ত হয়। বড় গর্তগুলোকে প্রোটোপ্লাজম, আর হচ্ছে তোমার মানে সরুটাকে প্রোটোপ্লাজম, আর বড়টাকে হচ্ছে মেটাজাইলেম বলা হয়। প্রোটোজাইলেম বলা হয় হচ্ছে সরু, আর বড় গর্তযুক্ত ভেসেল কোষকে বলা হয় মেটাজাইলেম, ঠিক আছে। আর এই যে এন্ডারকি, এক্সারকি, মেসারকি, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে কি বলছে, এই যে মেসার্ক, পাতায় যেটা সেটাকে বলে মেসার্ক, এটা মনে রাখো। আর ফ্লোয়েম টিস্যুর কথা কি বলছে, ফ্লোয়েম টিস্যুর হচ্ছে কি কি থাকে উপাদানগুলা, কোষীয় উপাদান সেটা বলছে। তারপরে নগ্নবীজি উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না, আমরা পড়ে আসছি কিন্তু মানে ইয়েতে নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের ক্লাসে, সেটা কিন্তু আমরা পড়ে আসছি। যারা ভিডিওটা দেখো নাই তারা কিন্তু দেখে আসো, ঠিক আছে, আমার চ্যানেলে দেওয়া আছে। উদ্ভিদে যে টিস্যু খাদ্যের কাঁচামাল তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে তাকে পরিবহন টিস্যুগুচ্ছ বলা হয়। জাইলেম টিস্যু মূল হতে পাতা এবং অন্যান্য সবুজ অংশে প্রাণী এবং খনিজ লবণ পরিবহন করে। আবার পাতা এবং অন্যান্য সবুজ অংশে প্রস্তুতকৃত খাদ্যদ্রব্য উদ্ভিদ দেহের অন্যান্য সজীব অংশে পরিবহন করে ফ্লোয়েম টিস্যু, মানে পরিবহন করে নিয়ে যায় আর কি, পরিবহন আর কি, পরিবহন করাটাই ফ্লোয়েম টিস্যুর কাজ আর কি। আর এখান থেকে এটা পইরো, এটা রিং দিবা। ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ, জাল এবং ফ্লোয়েম টিস্যু তুলনামূলক অবস্থানের কারণে 3 ভাগে ভাগ করা যায়, সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। ঠিক আছে। তার মানে সংযুক্ত যে জাইল এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে অবস্থান করলে তাকে হচ্ছে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল বলা হয়। সংযুক্তের মধ্যে 2 প্রকার, একটা হচ্ছে সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, ঠিক আছে। এগুলোর মানে উদাহরণগুলো আগে লাগে, ঠিক আছে। সমপার্শ্বীর মধ্যে আবার 2 প্রকার আছে, মুক্ত সমপার্শ্বীয় আর বদ্ধ সমপার্শ্বীয়। এগুলোর উদাহরণের কথা আমি বলতেছিলাম, ঠিক আছে, এগুলোর উদাহরণই লাগে।
যেমন মুক্ত সমপার্শ্বীয় হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ। বদ্ধ সমপার্শ্বীয় হচ্ছে তোমার একবীজপত্রী উদ্ভিদ। এগুলো মনে রাখার জন্য একটা নেমোনিক বানাই দিই তোমাদের জন্য, নেমোনিক বানাইছি, লিখে রাখো। মুক্তা নদী বড্ড একা, দিলকে ফুল জলে সেটা। দিলকে দিয়ে আসলে কিছু আছে, আচ্ছা দিলকে না, সরি, জলে সেটা দাও, জলে সেটা ফুল ধরে ইউক্কা। এটা দিয়ে এখানকার সব হয়ে যাবে আর কি। তো মুক্তা নদী দিয়ে কি মনে রাখবা, যে মুক্তা নদী দিয়ে যে দেখো মুক্ত সমপার্শ্বটা মনে রাখতে হবে মুক্তা নদী দিয়ে, ঠিক আছে? কীভাবে? মুক্ত সমপার্শ্ব, আর নদী থেকে আসতেছে তোমার এই নগ্নবীজী, আর থেকে আসতেছে তোমার দ্বিবীজপত্রী, হয়েছে? নদীর থেকে আসতেছে নগ্নবীজী, আর থেকে আসতেছে দ্বিবীজপত্রী। আর বড্ড, যেটা বড্ড থেকে আসতেছে তোমার বদ্ধ, একা থেকে আসতেছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের, ঠিক আছে? আর সমদ্বিপার্শ্ব যেটা, ও আচ্ছা দিলকে যেটা দিয়েছে, ও আচ্ছা আমি তো ভুলে গেছিলাম, এই যে দিলকে দিয়েও আছে, আমি তো মনে হইতেছিল যে কিছু একটা আছে কিন্তু ভুলে গেছিলাম। দিলকে দিয়ে মনে রাখবা হচ্ছে তোমার সমদ্বিপার্শ্বীয়, ঠিক আছে? এই যে লাউ কুমড়া হচ্ছে তোমার সমদ্বিপার্শ্ব দিয়ে মনে রাখবা। এই যে লকে, এই লাউতে হচ্ছে তোমার ল, মানে লতে লাউ, কতে কুমড়া, ঠিক আছে? এটা এভাবে মনে রাখবা। আর জলে সেটা দিয়ে কীভাবে মনে রাখবা? জলে সেটা দিয়ে হচ্ছে তোমার ওই কেন্দ্রিকটা মনে রাখা যায়। যেমন এই জলেতে আসতেছে তোমার জাইলেম, আর সেটা দিয়ে আসতেছে তোমার জলের থেকে আসতেছে জাইলেম, তোমার থেকে আসতেছে তোমার লাইকোপোডিয়াম, সেটার মধ্যে থেকে আসতেছে তোমার সেলাজিনেলা, আর থেকে আসতেছে তোমার টেরিস, ঠিক আছে? আর ফুল ধরে উইকাতে, ফুল থেকে আসতেছে তোমার ফুল থেকে ফ্লোয়েম আসতেছে, আর ধরে থেকে আসতেছে তোমার ড্রাসেনা, আর ইউক্কা থেকে আসতেছে ইউক্কা। নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইড থেকে আমি ওইটা বুঝাই দিতেছি, কেন্দ্রিকটা বুঝাই দিতেছি। এই যে দেখো জাইলেম কেন্দ্রিক, জলের থেকে আসতেছে জাইলেম, থেকে আসতেছে তোমার লাইকোপোডিয়াম, আর সেটার থেকে আসতেছে সেলাগিনিয়াম, সেলাজিলেনা, আর হচ্ছে তোমার সেটার থেকে আসতেছে তোমার টেরিস, ঠিক আছে? এভাবে পড়বা, এভাবে পড়লেই মনে থাকবে। আর ফুল ধরে ইউক্কা থেকে আসতেছে, ফুল থেকে আসতেছে ফ্লোয়েম, আর ধরে থেকে আসতেছে ড্রাসেনা, আর ফুল ধরে ইউক্কা থেকে ইউক্কা, ঠিক আছে? এভাবে মনে থাকবে। আর এখান থেকে এটা রিডিং দিবা, এটা অবশ্যই রিডিং দিও, পার্থক্যটা। শুধু রিডিং কিন্তু আমি দিতে বলি নাই, অবশ্যই রিডিং দিতে বলছি। আচ্ছা, একবীজপত্রী মূলের গঠন, এটা সবাই পারার কথা, কারণ এটা সৃজনশীল হিসেবে তোমাদের মুখস্থ করে ফেলার কথা। কিন্তু এখান থেকে একটা এমসিকিউ আসে, আমি দেখাই। এই যে কোথায় সেটা, তোমার এখানে কি সেটা দেয় নাই নাকি? আচ্ছা যাই হোক, পাইতেছি না এখন। যাই হোক, তোমার অন্তঃস্থলীয় অঞ্চলে, যেটা অন্তঃস্থলীয় অঞ্চলে তোমার এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, যে এই যে কচুমূলের মজ্জা যে বড়, এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট।
আর এটা যে এক্সার থাকে এটা সবাই জানে এমনিতেই। আর তোমার বৈশিষ্ট্যগুলো বলছে। আর কি জানি একটা আমি এই জিনিসটা আমি পাইতেছিলাম না। এই যে পেরিসাইকেল বা পরিচক্র, নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করে। এটা খুবই ইম্পর্টেন্ট। বলবে যে পেরিসাইকেল পরিচক্র হচ্ছে কোন খাদ্য ছাড়া আর সকল খাদ্য সঞ্চয় করে, বলবে নাইট্রোজেন জাতীয় খাদ্য। ঠিক আছে, এটাই খুঁজতেছিলাম। আচ্ছা, যাই হোক, আর কিছু পড়ার নাই। কথাগুলো তোমরা পড়ছো আর কি, যারা সৃজনশীল ভালো পড়ছো তারা পড়া হয়ে গেছে, আর যারা সৃজনশীল পড়া নাই তাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আর এখানে এই কলাবতীর কাণ্ডতে কলাবতীর কাণ্ডতে একটা জিনিস পড়তে হবে এখান থেকে, যে এই যে ক্লোরেন কাইমাকে তোমার ক্লোরোফাইলাস স্তর বলা হয়। বলবে যে ক্লোরোফাইলাস স্তর কোথায় দেখা যায়। ঠিক আছে, এই কলাবতীর কাণ্ডতে দেখা যায়। এরকমভাবে দিবে আর কি, এটা এইভাবে দিলে এটা এভাবেই দিতে পারে। আর কিছু পড়ার নাই। ঠিক আছে, আর কিছু পড়ার নাই, এগুলো রিডিং দিবা। ঠিক আছে, রিডিং দিবা। তো আজকে এই পর্যন্তই, ক্লাসটা অনেক তাড়াতাড়ি শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ। তো আমার ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।